গ্রিনল্যান্ড আবাসনের সামনেটা ভিড়ে ভিড়ক্কার হয়ে রয়েছে। দোকানে পুলিশের ভ্যান এসে দাঁড়িয়েছে বাড়ির সামনে। আবাসনের ভেতরে ইতিউতি জটলা। সিকিউরিটি গার্ডকে একটা চেয়ারে বসিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সবার মনে একটাই প্রশ্ন, যে এই রকম একজন সাধারণ ঘরোয়া মহিলাকে কে খুন করলো। এর মধ্যেই একটা সাদা রঙের পুলিশি জিপ এসে থামল আবাসনের বাইরে। নেমে এলেন পুলিশ অফিসার রাজবীর সান্যাল ওরফে শ্যাম। বয়স খুব বেশি হলে 30 থেকে 32। ফর্সা মুখে হালকা অযত্নে বেড়ে ওঠা দাড়ি, উচ্চতা প্রায় 6 ফুট, পেটানো অ্যাথলেটিক চেহারা, স্লিম ফিট, আকাশি হাফ শার্ট কনুইয়ের ঠিক ওপরে এসে থেমে গেছে। কালো প্যান্ট আর ঝকঝকে পালিশ করা বুট নিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালেন অফিসার শ্যাম। সানগ্লাসটা খুলে একবার 4 তলার দিকে দাঁড়ালেন, তারপর গটগট করে হেঁটে লিফটে গিয়ে উঠলেন। আসুন স্যার। শ্যাম লিফট থেকে নামতেই এগিয়ে এলেন সাব ইন্সপেক্টর সুজিত সমাদ্দার। ফটোগ্রাফার এসেছে? হ্যাঁ স্যার, বডির ফটো তোলা হয়ে গেছে। ওর হাজব্যান্ড কোথায়? বসিয়ে রেখেছি স্যার। আর কোনো আত্মীয় স্বজন? মেয়েটির বাপের বাড়িতে খবর পাঠানো হয়েছে, ওরা আসছে। কোথায় বাড়ি ওদের? দুর্গাপুর। কে ফোন করেছিল ওদের? আমি। জামাই বা শ্বশুরবাড়ির সম্বন্ধে ওদের কোনো অভিযোগ আছে? না স্যার, কোনো অভিযোগ নেই। শ্যাম ধীর পায়ে ঘরের ভেতরে গিয়ে ঢোকে। ড্রয়িং রুমের সোফায় মাথা নিচু করে বসে আছে সৌম্য। শ্যাম খানিকক্ষণ দাঁড়িয়ে সৌম্যকে দেখে তারপর বেডরুমের ভেতরে ঢুকে যায়। শর্মিষ্ঠার বডি এখনো খাটের উপর পড়ে রয়েছে। শ্যাম বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃতদেহটি দেখতে থাকে, তারপর সমান্তরের সাথে কথাবার্তা শুরু করে। কোনো জিনিস খোয়া গেছে? মহিলার স্বামীর বয়ান অনুযায়ী কোনো কিছু খোয়া যায়নি। বাড়িতে কাজের লোক কয়টি? সকালে একজন আসে। ওকে থানায় তুলে নিয়ে আসো। ঠিক আছে স্যার। বডি এবার পোস্টমর্টমে পাঠিয়ে দাও। যেমন আপনি বলবেন। সমাদ্দার ঘর ছেড়ে বেরিয়ে যায়। শ্যাম ঘুরে ঘুরে খুঁটিয়ে খুঁটিয়ে ফ্ল্যাটটি দেখতে থাকে। দুটি ছেলে এসে শর্মিষ্ঠার মৃতদেহ নিয়ে চলে যায়। শ্যাম বিছানাটা ভালো করে দেখে, তারপর ওয়ার্ড্রপের পাল্লাটা খুলতেই একদম সামনে কন্ডোমের প্যাকেটটি চোখে পড়ে। চমৎকার। শ্যামের ডাক শুনে সমাদ্দার ঘরে এসে ঢোকে। বলুন স্যার। কন্ডোমের প্যাকেটটা সিজ করো। ঠিক আছে স্যার। মৃতার মোবাইল ফোনটা পেয়েছো? হ্যাঁ স্যার, বডির একদম পাশেই পড়েছিল। শ্যাম আশ্চর্য হয়ে সমাদ্দারের দিকে তাকিয়ে থাকে মোবাইলের কথাটা শুনে। আর সন্ধ্যার মধ্যে কলেজ চাই। হয়ে যাবে স্যার। ঘরের ভেতরে ওয়ার্ড্রপ, একটা ড্রেসিং টেবিল আর একটা খাট রয়েছে। শ্যাম মন দিয়ে খুঁটিয়ে সবকিছু পরীক্ষা করতে থাকে। তারপর বেডরুমটা সিল করে দাও। আরো ভালোভাবে সবকিছু পরীক্ষা করা দরকার আছে। বেডরুম থেকে বেরিয়ে বাথরুমে ঢুকল শ্যাম। চারপাশ খুঁটিয়ে দেখতে গিয়ে বেসিনের নিচে একটা ডাস্টবিন চোখে পড়ল। সমাদ্দার, বিনটা নিয়ে বাইরে এসো। সমাদ্দার ডাস্টবিনটা নিয়ে শ্যামের পেছন পেছন বারান্দায় চলে যায়। তারপর মেঝেতে একটা খবরের কাগজ পেতে তার উপরে ডাস্টবিনটা উপুড় করে। হাতে একটা গ্লাভস পরে নিয়ে সমাদ্দার ডাস্টবিনের নোংরা ঘাঁটতে থাকে। নোংরা ঘাঁটতে হাঁটতে একটি ব্যবহৃত কন্ডোমও তুলে ধরে শ্যামের দিকে। শ্যাম সাথে সাথে হাঁটু গেড়ে বসে পড়ে মাটিতে। তারপর খুঁটিয়ে কন্ডোমটা দেখতে থাকে। ভেতরটা এখনো ভেজা স্যার। তাই তো দেখছি সমাদ্দার, গত 24 ঘন্টার মধ্যে এটা ব্যবহার করা হয়েছে। শ্যাম হাতে একটা গ্লাভস পরে নেয়। তারপর কন্ডোমটা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখতে থাকে। খুব গুরুত্বপূর্ণ এভিডেন্স সমাদ্দার। ভেতরে ফ্লুইডটা কার এটা জানা দরকার। কন্ডোমটা সমাদ্দারের হাতে দিয়ে ড্রয়িং রুমে বেরিয়ে আসে শ্যাম। সৌম্য তখনও মাথা নিচু করে বসে আছে। শ্যাম সৌম্যের উল্টো দিকের সোফাতে গিয়ে বসে। হ্যালো মিস্টার সেন। সৌম্য চোখ তুলে তাকায় শ্যামের দিকে। হ্যালো। শ্যাম খানিকক্ষণ তাকিয়ে থাকে সৌম্যের দিকে, তারপর আপনি কখন দেখলেন বডিটা? দুপুর 2টা হবে তখন। কোথায় গিয়েছিলেন? দিল্লি থেকে ফিরলাম আজ। কবে গিয়েছিলেন? গতকাল বিকেল 5টায় ফ্লাইট ছিল। আজ কলকাতায় কখন নামলেন ফ্লাইট থেকে? সকাল 9টা। এখানে তাহলে দুটো এলেন কেন? খুব ইম্পর্টেন্ট অফিসিয়াল কাজ ছিল, তাই এয়ারপোর্টে নামার পরে প্রথম সোজা অফিসে চলে যাই। তারপর সমস্ত কাজ শেষ করে দুপুর 1টা নাগাদ অফিস থেকে বেরোই।
তারপর বাড়ি এসে দেখে এই দৃশ্য। কথাগুলো বলতে বলতে সৌমের চোখ দুটো ছলছল করে ওঠে। আপনি কি এরকম প্রায় বেড়ে যান? হ্যাঁ, মাঝে মধ্যে আমাকে অফিসিয়াল ট্যুরে যেতে হয়। শ্যাম খানিকক্ষণ কিছু চিন্তা করে, তারপর আপনার স্ত্রীর সাথে কারো কোনো অবৈধ সম্পর্ক আছে? মুহূর্তের মধ্যে সৌমের মুখটা গম্ভীর হয়ে যায়। তেমন কিছু থাকলে আপনি আমায় খুলে বলুন মিস্টার সেন। আমার স্ত্রীর সাথে কারো কোনো সম্পর্কের কথা আমার জানা নেই। ভেবে বলুন। ভেবেই বলছি, আমার তেমন কিছু জানা নেই। দরজার পাশে রাখে লাগেজ টাকার আমার? এটা আমরা সিজ করছি। সে কি? ওখানে আমার অনেক দরকারি জিনিস রয়েছে। আমাদের ইনভেস্টিগেশন শেষ হলে লাগেজ সমেত আপনার সমস্ত দরকারি জিনিস আপনি ফেরত পেয়ে যাবেন। কিন্তু শ্যাম কঠোর দৃষ্টিতে তাকায় সৌমের দিকে। সৌম্য কিছু একটা বলতে গিয়েও থেমে যায়। আমায় না জানিয়ে আপনি এখন কলকাতার বাইরে যাবেন না। রুক্ষভাবে কথাটা বলে শ্যাম উঠে দাঁড়ায়। সাথে সাথে সমান্তারও সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। তারপর দুজনে ধীর পায়ে ফ্ল্যাটের বাইরে বেরিয়ে আসে। স্যার, আপনি কি মহিলার স্বামীকে সন্দেহ করছেন? খুনি তো যে কেউই হতে পারে সমান্তার। তা ঠিক, কিন্তু খুনের মোটিভ কি হতে পারে স্যার? চুরি ডাকাতি যে খুনের মোটিভ নয় সেটা মোটামুটি বোঝা যাচ্ছে। এমনও তো হতে পারে যে ডাকাতি করতে এসে বাধা পেয়ে খুন করে ফেলেছে। সেক্ষেত্রে ঘরে ধস্তাধস্তির চিহ্ন থাকতো। চেনা কেউ যদি ভয় পেয়ে খুন করে থাকে তবে খুনের সাথে সাথেই ওরা পালাবে। যাওয়ার আগে ধস্তাধস্তির চিহ্নগুলো তো মুছে দিয়ে যেতে পারে। সেরকম ঠান্ডা মাথার খুনি হলে চিহ্ন মোছার পরে মূল্যবান জিনিসপত্রও সাথে নিয়ে যেত। ঘরের ভেতরে কিছু প্রচুর দামি দামি সামগ্রী রয়েছে। তার মানে বলছেন যে চুরি মোটিভ না? সম্ভবত তাই। কাজের লোকটিকে থানায় তুলে এনে জেরা করলে আরও নিশ্চিত হওয়া যাবে। লিফটে করে ওরা একতলায় নেমে আসে। ওরা নামার সাথে সাথে মর্গের ভ্যানটি স্টার্ট দিয়ে দিল। শ্যাম সেই দিকে একবার তাকিয়ে নিজের গাড়ির দিকে এগিয়ে গেল। মহিলার হাজবেন্ডের যাবতীয় ডিটেল আমার চাই সমাদার। ও দিল্লি যাওয়া আসা যে ফ্লাইট ডিটেল দিল সেটা মিলিয়ে দেখো। দিল্লিতে গিয়ে কোন হোটেলে ছিল, চেক ইন চেক আউট সব ডিটেল চাই। হোটেলেও যে রুমে ছিল সেই রুমের সামনে সিসিটিভি ফুটেজ চাই। আজ সকালে কলকাতা ফেরার পরে ঠিক কয়টার সময় ও অফিসে ঢুকেছিল, কখন অফিস থেকে বেরিয়েছে তার একদম সঠিক তথ্য চাই আমার। ওকে স্যার, সিসিটিভি ফুটেজ ছাড়া বাকি সব তথ্য আজ সন্ধ্যের মধ্যে পেয়ে যাবেন। গুড। আরেকটা কথা, কন্ডমের ভেতরে যে ফ্লুইডটা রয়েছে সেটা মিস্টার সেনের কিনা এবং সেই কন্ডম মৃত মহিলার শরীরেই প্রবেশ করানো হয়েছিল কিনা তার নিখুঁত তথ্য চাই। ভদ্রমহিলার স্বামীর তাহলে মেডিকেল টেস্ট করাতে হবে। করাও। যদি রাজি না হয় এরকম একটা সেনসিটিভ টেস্ট, জোর করে রাজি করাও। যদি এর বিরুদ্ধে কোর্টে মুভ করে, আমরা কোর্টকে জানাবো যে কেন এই টেস্টটা এতটা জরুরি। ঠিক আছে স্যার। আর হ্যাঁ, সিকিউরিটি গার্ডকে রেজিস্টার সমেত থানায় তুলে নিয়ে আসো এখন। ঠিক আছে স্যার। শ্যাম গাড়িতে উঠতেই সিকিউরিটি গার্ডটিকে ধরে পেছনের পুলিশ ভ্যানে তোলা হলো। জানালার কাজ নামিয়ে শ্যাম একটা সিগারেট ধরালো। গোল্ড ফ্লেক কিং সাইজ। সাধারণত শ্যাম স্মোক করে না, কিন্তু ওর পকেটে সব সময় এক প্যাকেট গোল্ড ফ্লেক থাকে। যখনই ও গভীর চিন্তার জগতে প্রবেশ করে তখনই ওর সঙ্গী হয় এই সিগারেটের প্যাকেটটি। সিগারেটটা ধরিয়ে আস্তে আস্তে ধোঁয়া ছাড়তে থাকে শ্যাম। সানগ্লাসের ভেতর থেকে এক মনে সেই ধোঁয়ার দিকে তাকিয়ে থাকে ও। ঢুকে পড়ে খুনের কিনারায় জটিল তত্ত্বে। পোস্টমর্টেম রিপোর্ট এখনো আসেনি, তবে শ্যামের অভিজ্ঞতা থেকে মনে হয়েছে যে এটি হয়তো বালিশ চাপা দিয়ে খুন। গলা টিপে হত্যা করলে মৃতদেহের জীব বাইরে বেরিয়ে আসতো। এখানে জীব মৃতদেহের মুখের ভেতরেই রয়েছে, চোখ দুটো ঠিকরে বাইরে বেরিয়ে এসেছে। সাধারণত বালিশ বা ওই ধরনের কিছু চাপা দিয়ে খুন করলে এই রকম দেখা যায়। আর মৃতদেহের চেহারা দেখে বোঝা যাচ্ছে যে খুন হয়েছে 7-8 ঘন্টার মধ্যে। গতকাল খুন হওয়া বডি এটি নয়। শ্যামের গাড়ির পেছন পেছন পুলিশ ভ্যানটাও আসছে। সিকিউরিটিকে জেরা করলে হয়তো অনেক তথ্য পাওয়া যাবে। আর বিশেষ কিছু ভাবতে চায় না শ্যাম। একদম সহজ কেস, রিপোর্টগুলো হাতে পেলেই কেসটাও সমাধান করে ফেলবে। বরং এর চেয়ে অনেক বেশি কঠিন ছিল বড়বাজার থানায় শিশু হত্যার সমাধান করা। কসবা বাইপাস কানেক্টর ধরে গাড়ি কসবা থানার সামনে এসে থামল। শ্যাম দ্রুত দরজা খুলে বেরিয়ে এলো। শ্যামের গাড়ির ঠিক পেছনেই পুলিশ ভ্যানটা এসে থামল। সেখান থেকে সিকিউরিটি গার্ডটিকে টেনে নামানো হলো। সেই দিকে একবার তাকিয়েই শ্যাম থানার ভেতরে ঢুকে গেল।
সিঁড়ি দিয়ে দোতলায় উঠে ডান দিকে গেলেই শ্যামের কেবিন। নিচের কেবিনের দরজায় তালা মারার অভ্যেস শ্যামের কোনোদিনই নেই, আজকেও খোলা। দরজা ঠেলে শ্যাম কেবিনের ভেতরে ঢুকে গেল। লাইট সকাল থেকে চলছে। ফ্যান চালিয়ে দিয়ে চেয়ারে গিয়ে বসলো শ্যাম। আর ঠিক পেছন পেছন সমাদদার সিকিউরিটি গার্ডটিকে নিয়ে শ্যামের কেবিনে এসে ঢুকলো। সিকিউরিটিটিকে দেখে শ্যাম সানগ্লাসটা খুলে টেবিলের ওপরে রাখলো। তারপর চোখের ইশারা করতেই সিকিউরিটির ছেলেটি চেয়ারে গিয়ে বসলো। ছেলেটির বয়স 27-28 হবে। গ্রাম্য, সাধারণ চেহারা, কিন্তু চোখ দুটি খুব চঞ্চল। শ্যামের কেবিনে ঢোকার সাথেই কেবিনের চারপাশে একবার চোখ বুলিয়ে নিল। রেজিস্টার খাতাটি দিন। ছেলেটি একটি রেজিস্টার খাতা শ্যামের দিকে এগিয়ে দেয়। শ্যাম পাতা উল্টাতে থাকে। খানিকক্ষণের মধ্যেই শ্যামের মুখটা কঠোর হয়ে ওঠে। জানুয়ারির পরে আর রেজিস্টার মেনটেন হয়নি কেন? ছেলেটি চুপ করে থাকে। কি জিজ্ঞাসা করছি আপনাকে? জানুয়ারির পরে আর রেজিস্টার মেনটেন করা হয়নি কেন? আগে কাজে গাফিলতি। কাজে গাফলতি না ইচ্ছাকৃত? আগে গাফিলতি। এই ফ্ল্যাট বাড়িতে সবার সাথে সবার ঝামেলা, কেউ আর রেজিস্টার দেখাতে চাইতো না, তাই আমিও আর লিখলাম না। সিকিউরিটি রুমে চাবি দাও। ছেলেটি পকেট থেকে একটি চাবির রিং বার করে। শ্যাম চাবির রিংটি সমাদদারের দিকে এগিয়ে দেয়। সিকিউরিটি রুম আমরা সিল করলাম, আপনাদের ফ্ল্যাটের সেক্রেটারিকে জানিয়ে দেওয়া হবে। কথাটা শুনেই ছেলেটি একবার চোখ তুলে তাকালো শ্যামের দিকে, তারপর মাথাটা নাড়িয়ে সম্মতি দিল। আপনার ডিউটি কতক্ষণ? সকাল 10টা থেকে রাত্রি 10টা। আর রাত্রি 10টার পরে? কেউ থাকে না স্যার। কেন? এখানে ফ্ল্যাটে ফ্ল্যাটে খুব ঝামেলা স্যার, কেউ ঠিক মতন পয়সা দিতে চায় না। আগে রাতেও সিকিউরিটি থাকতো, এখন সব বন্ধ। তুমি আজ ফ্ল্যাটে কখন এসেছো? 10:30 নাগাদ এসেছি। আসার পরে অচেনা কেউ ফ্ল্যাটে ঢুকেছে? না স্যার। মিস্টার সেন আজ কখন এসেছেন ফ্ল্যাটে? 2-2:30 নাগাদ। আর কাল কখন বেরিয়েছেন? এই রকমই, গতকাল 2-2:30 নাগাদ উনি বেরিয়েছিলেন। উনি বেরোনোর পরে ওনার ফ্ল্যাটে আর কেউ এসেছিলেন? না স্যার। মিস্টার সেন বেরোনোর পরে বাইরের লোক কে কে এসেছে এই ফ্ল্যাটে? 3 তলায় ফ্ল্যাটে একজন এসেছিলেন। কখন? 4:30-5টায় নাগাদ। উনি গেলেন কখন? সিকিউরিটির ছেলেটি খানিকক্ষণ কিছু একটা ভাবে, তারপর মনে করতে পারছি না স্যার উনি কখন বেরিয়েছেন। শ্যাম খানিকক্ষণ কঠিন মুখে ছেলেটির দিকে তাকিয়ে থাকে। তারপর তোমাকে আমরা হেফাজতে নিলাম। আমি খুন করিনি স্যার, আমাকে কেন হেফাজতে নেবেন? শ্যাম কোনো উত্তর দেয় না। সমাদদার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। তারপর সিকিউরিটি ছেলেটির কলার ধরে ওকে টেনে তোলে। ছেলেটি চিৎকার করতে থাকে। স্যার আমি খুন করিনি, আমি খুন করিনি। শ্যাম উঠে দাঁড়ায়। তারপর ছেলেটির চুলের মুঠি ধরে হিস হিসে গলায় বলে ওঠে, ফ্ল্যাটের নিরাপত্তার দায়িত্বে ছিলে তুমি, কিন্তু নিজের দায়িত্ব ঠিক মতন তুমি পালন করনি। তুমি যদি সজাগ থাকতে তাহলে হয়তো এই খুনটাই হতো না। কথাটা বলেই শ্যাম ঘর ছেড়ে বেরিয়ে যায়। সমাদদার টানতে টানতে ছেলেটিকে চালান ঘরের দিকে নিয়ে যায়। শ্যাম দোতলার করিডোরের দিকে হাঁটা লাগায়। ধীর পায়ে করিডোরে এসে দাঁড়িয়ে একটা সিগারেট ধরায়। নিচ দিয়ে অসংখ্য গাড়ি বাইপাসের দিকে ছুটে চলেছে। সিগারেট খেতে খেতে এক মনে কেসটা নিয়ে ভাবতে থাকে শ্যাম। ঠিক তখনই সুজিত সমাদদার পেছনে এসে দাঁড়ায়। একটা কথা ছিল স্যার। কি? কাজের মেয়েটি বাড়ি ছেড়ে পালিয়েছে। সে কি? ওকে তুলে আনতে সাব ইন্সপেক্টর অসিত মালিককে পাঠিয়েছিলাম, ও ফিরে এসেছে। কি বললো অসিত মাল? মেয়েটা কাকলিয়া বস্তিতে থাকতো স্যার, দরজায় তালা মারা। খোঁজ নিয়ে জানা গেছে সকালে কাজে বেরিয়েছিল, কিন্তু খুব দ্রুত কাজ থেকে ফিরে আসে। তারপর আবার হন্তদন্ত হয়ে বেরিয়ে যায়। বেরোনোর সময় কাঁধে একটা ব্যাগ ছিল। একজনকে বলে গেছে যে নবদ্বীপ যাচ্ছে, ওর মাসির বাড়ি। ওর মাসি নাকি হঠাৎ গুরুতর অসুস্থ। হঠাৎ ফোন এসেছে, তাই তাড়াহুড়ো করেই ওকে যেতে হচ্ছে। বয়স কত মেয়েটির? 27-28 হবে, স্বামী পরিত্যক্তা। শ্যাম সিগারেটে একটা গভীর টান দেয়। সৌম্য বলেছে কিছু চুরি হয়নি, অথচ কাজের মেয়েটি আজ সকাল থেকেই গায়েব। পুরো বিষয়টা এবার গোলমেলে ঠেকছে। যতটা সহজ মনে হয়েছিল কেসটা ততটা সহজ নয়। প্রিয় পাঠক পাঠিকারা, বলুন তো খুনি কে? নিচের কমেন্ট বক্সে লিখুন কে হতে পারে খুনি।